বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন কাউসার মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা, এবং আমাদের সাথে আরও আছেন আনন্দ কুটুম, চলচ্চিত্রকর্মী। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আলোচনা শুরুর আগে আমি কয়েকটি নিউজ আপডেট একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। খুব সংক্ষেপে ছোট করে জানিয়ে দিব। প্রথমেই যে এই তথ্যটি জানিয়ে দিতে চাই তা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অর্থাৎ একনেক সভা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং নতুন সরকারের প্রথম একনেক সভায় মোট 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিল্প শক্তি বিভাগের বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইন নির্মাণ শীর্ষক প্রকল্প, এটা প্রথম সংশোধিত। আরও কয়েকটি প্রকল্প, আরও 3টি প্রকল্প রয়েছে। এছাড়া পরবর্তী যে সংবাদটি আমি আপনাদের একটু জানাতে চাই তা হচ্ছে নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ মামলা হয়েছে। বুধবার একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এই মামলাটি করেন। আরেকটি তথ্য হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো? আমাদেরও একই রকম দশা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন বুধবার ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এই কথা বলেছেন, এবং তিনি আরও বলেছেন যে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল। এই ভয়াবহ দানব ফেসিবাদী হাসিনা সরকার 2000 মানুষকে খুন করেছে, গুলিতে কারো হাত চলে গেছে, কারো পা, কারো মাথার খুলি। আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলো আমরা তুলে ধরছিলাম আপনাদের সামনে। আরেকটি তথ্য যেটি হচ্ছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন, এরকম আমরা তথ্য নানা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এবং প্রথম আলোর একটি তথ্য বলছে যে তাদের যে সংশ্লিষ্ট একাধিক সূত্র, সেখান থেকে তারা জানতে পেরেছে যে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এছাড়াও আরও বিভিন্ন সাবেক মন্ত্রী, এমপির দেশ ছাড়ার তালিকা তারা দিয়েছেন। বর্তমানে সাংবাদিকদের নামে ক্রমাগত হত্যা মামলা দেয়া হচ্ছে, এবং এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মনে করছে বাংলাদেশের যে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে, এই সংগঠনটি। বুধবার তারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, এবং তারা বলছে যে এতে অন্তর্বর্তীকালীন সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রতিশ্রুতি, এই সরকারের যে প্রতিশ্রুতি সেটি লঙ্ঘন হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে সেন্সর বোর্ড পুনর্গঠন করে 2023 সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন যে আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরে সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসছিলেন। তাদের এক ধরনের একটি ভিজমের জন্যই কিন্তু সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত সময়। নতুন আইন অনুযায়ী ছবি পরিচালনার কাজগুলো চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন। এবং সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন। এবং এই ব্যাপারে নানা প্রশ্ন উঠছে এবং অনেকেই বলছেন যে কেন দেয়া হলো অথবা কি হবে, তাদের ক্ষমতার আওতায় কি কি থাকবে, এরকম নানা প্রশ্ন আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তবে এ ব্যাপারে সরকারের যে অবস্থান সেটা ব্যাখ্যা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ নজরুল। তিনি গণমাধ্যমকে বলেছেন যে দেশের কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা, অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে। এই জন্যই আসলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতির উন্নয়ন ঘটে। এই ছিল কিছু তথ্য আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আলোচনায় চলে যাব। শুরুতেই আমি কাউসার মাহমুদ আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আপনার ছোট্ট করে একটু মতামত দিবেন, এবং
এর সাথে যে প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই যে সাংবাদিকদের নামে যে গড়পড়তা একদম একটা হত্যা মামলা দেওয়া হচ্ছে, যাকেই আটক করা হচ্ছে অথবা যাকেই ধরা হচ্ছে তাদের নামে একটা হত্যা মামলা দেওয়া হচ্ছে। এখন এখানে যে বিষয়টি যে সাংবাদিকদের কেউ যদি কোনো নির্দিষ্ট অপরাধ করে থাকেন, তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, তো তাদের যে হত্যা মামলা দেওয়া হচ্ছে ওই সংশ্লিষ্ট মামলা দেওয়া হচ্ছে না। এই ঢালাও মামলায় আসলে কি হবে, এর ভবিষ্যৎ কি হতে পারে, বিশিষ্টজনরা আশঙ্কা প্রকাশ করছেন, এবং এ নিয়ে আপনার পর্যবেক্ষণ আসলে কি? ধন্যবাদ। আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে সেনাবাহিনীকে যে নামানো হয়েছে এ ব্যাপারে আমরা একটি অন্তর্বর্তী সরকারের একটা ঘোষণা দেখেছি, এবং এই সেনাবাহিনী নামানোর যৌক্তিকতাটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু এক ধরনের, আমি বলবো অন্তর্বর্তী সরকারের এক ধরনের ব্যর্থতাও। কারণ সেনাবাহিনী কে আসলে জনগণের পাশাপাশি আমরা কেন দেখতে চাইবো, এবং অনেকেই সেটা অস্বস্তি বোধ করে। কিন্তু আমরা যদি দেখি যে এই পট পরিবর্তনের পর পর আমরা শিল্পাঞ্চলগুলোতে যে একটা অস্থিরতা বিরাজ করছে, এখনো পর্যন্ত অনেকগুলো পোশাক রপ্তানি কারখানায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ওষুধ কোম্পানিগুলো, যেখানে আমরা কখনোই এই ধরনের বিক্ষোভ বা সহিংস ঘটনার আমরা কোনো নজির দেখতে পাইনি, সেই জায়গাগুলিতেও বিস্তার ঘটছে। আসিফ নজরুল সাহেবের যে মন্তব্যটি আপনি বললেন, যে উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিরতা বিরাজ করছে সেইগুলো আসলে লাঘবের জন্য এবং সেগুলো নিয়ন্ত্রণের জন্য আসলে সেনাবাহিনীকে মানে নামানো হয়েছে। আমি যদি আজকে বাংলাদেশের প্রায় 8টা-9টা পত্রিকার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজে একটি শিল্প গোষ্ঠীর একটা আশঙ্কার কথা বলি, ফকির নিটওয়্যার, তারা একটা প্রধান উপদেষ্টা বরাবরে তারা একটা আর্জি দিয়েছেন, তারা একটা প্রার্থনা করেছেন যে তাদেরকে কেন্দ্র করে এক ধরনের কুচক্রী মহল চাঁদাবাজি, হুমকি ধমকি এবং হত্যা মামলার মতো বিষয়গুলিতে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। কিন্তু এটি আসলে একজন শিল্প কারখানার মালিকের আসলে মনোবেদনা না। এরকম অনেকেই আছেন যারা এই মনোবেদনার মধ্যে আছেন, কিন্তু তারা বলতে পারছেন না। এখন এই যদি হয় বিষয়, একটা মানুষ যুগের পর যুগ ধরে নানান রকম মানুষকে পুনর্বাসন করছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, অর্থনীতিতে ভূমিকা রাখছেন, তারপরেও তাকে যদি হত্যা মামলার আসামি হতে হয়, রাজনৈতিক যে মানুষগুলোকে সেগুলোকে আড়াল করে যদি এরকম শিল্পপতি, ব্যবসায়ী কিংবা অন্যান্য মানুষদেরকে যদি আমরা এই হত্যা মামলার আসামি করি কিংবা রাজনৈতিক চটকদার রং দেই, তাহলে আসলে যে লক্ষ্য নিয়ে এই ফ্যাসিস্ট একটা রেজিমকে আমরা মানে উৎখাত করা হলো, মানে ছাত্র জনতা উৎখাত করলো, সেটা আসলে সুফল আনা যাবে না। এবং সেটার ধারাবাহিকতায় আপনার দ্বিতীয় প্রশ্নে আমরা যদি দেখি, যে আমরা দেখলাম যে অনেক সাংবাদিককে, লেখককে একদম এক ধরনের আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন এই সাংবাদিকদের মধ্যে যদি কেউ গণহত্যার সাথে জড়িত হয়, তাদের যদি প্রমাণ থাকে, তাহলে সেটি অবশ্যই সরকার সেটি তদন্ত করবেন এবং সেটি মানে আইনের আওতায় আনবেন। কিন্তু এক ধরনের অ্যাজিউম করে তাদেরকে যদি আসলে আইনের আওতায় আনা হয় এবং ঢালাও করে তাদেরকে যদি মানে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে বিষয়টি মানে খুব একটা স্বস্তিকর না। কারণ কারো বিষয়ে যদি আপনি দুর্নীতির মামলা পান এবং অভিযোগ পান, তার যদি সম্পদের গরমিল পান, তাহলে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন, সেটাই প্রচলিত আইনের ব্যবস্থা নিতে পারেন। কিন্তু হত্যা মামলার এই যৌক্তিকতাটা কতটুক হবে আমরা এটা ভবিষ্যতে দেখতে পারবো, যদি আমরা দেখি যে এগুলো যদি প্রমাণ করা না যায়, তাহলে যে একটি হাস্যকর অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সো সবকিছু মিলিয়ে এখনো আমি মনে করি, যদিও যথেষ্ট সময় না আমাদের চূড়ান্ত মন্তব্য করার, কিন্তু এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো, সেই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আমলে নিতে হবে এবং সেই অনুযায়ী সরকারকেও কিন্তু তাদের এই চিন্তার সংস্কার কিংবা এই যে বিষয়গুলো আছে সেইগুলোও কিন্তু আসলে উদ্যোগী হওয়া দরকার। জি, এবং তথ্য উপদেষ্টা নাহিদ আজকে আরেকটি কথা বলেছেন যে ফ্যাসিবাদে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে। এইখানে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেটি হচ্ছে যে আমরা যে পরিস্থিতি দেখছি, আমাদের যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম
জনগণের আস্থা আসলে গত সরকারের আমলে যে পরিস্থিতি ছিল গণমাধ্যমগুলোর, সেটি নিয়ে আলাদা আলোচনা হতে পারে, বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রকম ছিল, কিন্তু সার্বিকভাবে যদি বলি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের উপরে বাংলাদেশের মানুষের আসলে আস্থা কতটুকু আছে বলে আপনি মনে করেন? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমরা যদি গণতন্ত্রের অনেক রকমের পিলারের মধ্যে একটি অন্যতম স্তম্ভ পিলার হচ্ছে আমাদের এই যে মানে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সাংবাদিকতা, যেটা আমরা 90 দশকে দেখেছি, আমরা যদি স্বাধিকার আন্দোলনে যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখেছি যে সাংবাদিকের কাজ হচ্ছে প্রশ্ন করা। সাংবাদিক হচ্ছে শাসকদেরকে জবাবদিহিতার মধ্যে আনবেন, তাদেরকে প্রশ্ন করবেন। কিন্তু আমরা গেল 15 বছর বা 16 বছরে এই সংবাদ মাধ্যমের যারা নেতৃস্থানীয় যেই ব্যক্তিত্ব যারা ছিলেন, যারা জাতির বিবেক বলে পরিচিত ছিলেন, তারা যে ঢঙে, যে আকারে, যে ভাষায়, যে ভঙ্গিতে প্রশ্ন করতেন, সেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, এই যে আমরা বিষয়গুলো দেখেছি। তারপর হচ্ছে যে গণমাধ্যমগুলোতে এই যে সরকারি লোকদের যে প্রাধান্য, তাদের দলের যে প্রাধান্য, সেই জায়গাগুলি থেকে আমরা দেখেছি যে আমরা গণমাধ্যমের ভূমিকাকে খুব একটা আমরা শক্তিশালী বিষয়গুলো দেখিনি। এবং এখন যে গণমাধ্যমের যেসব সাংবাদিককে আমরা মানে গ্রেফতার দেখছি, আমি জানি গণমাধ্যমের ভূমিকার কারণে গণমাধ্যমের কিছু মানুষের প্রতি জনগণের ক্ষোভ আছে, মানুষের ক্ষোভ আছে, দর্শকদের ক্ষোভ আছে, কিন্তু তাই বলে সাধারণ যে নিরীহ সাংবাদিক যারা আছেন, সংবাদকর্মী যারা আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়ের সাথে, তারা একেবারেই গোবেচারা মানুষ, তারা হচ্ছেন চাকরি করার জন্য চাকরি করেন। কিন্তু তাদের গণমাধ্যমের যে ভূমিকাগুলো আমরা দেখেছি, বিশেষ করে এই আন্দোলনে যে ভূমিকাগুলো দেখেছি, সেটি আসলে একেবারেই মানে আমলে নেওয়ার মতো না। দু একটি গণমাধ্যম ছাড়া বাকি সবগুলো গণমাধ্যমগুলোই আসলে সরকারের স্তুতি বয়ান করতেন, এবং তারা তাদের বয়ানে আসলে এই আন্দোলনটি একটি দেশদ্রোহী কাজ, একটি জনহিতকর কাজ, একটি মানে কি বলবো, হত্যার পক্ষে তারা এই যে বয়ানগুলি দিয়েছেন, যেটির কারণে আসলে এক ধরনের আস্থাহীনতা এসেছে। এবং এই আস্থাহীনতাকে ফিরিয়ে আনার জন্য যদি আমরা ঠিক আগের প্রক্রিয়াতেই চলি, অর্থাৎ এখন যদি আবার এই সরকারের আমরা স্তুতি করি, কিংবা এই সরকারের আমরা নানান রকম বিষয়গুলোকে আমরা যদি প্রশ্নের মুখোমুখি না করি, জবাবদিহিতার মুখোমুখি না করি, তাহলে আমার মনে হয় যে গণমাধ্যম সম্পর্কে অবশিষ্ট যে মানুষের যে শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটিও আসলে লোপ পাবে। এবং এখন যে বাক স্বাধীনতার বলতে আমরা যে বিষয়টা বুঝি, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে আমরা এখন সবাই সবকিছু বলতে পারছি, সবকিছু আমরা প্রকাশ করতে পারছি, যেটি আমাদের ছিল না। এখন এই যে ব্যাক স্পেস যে আমাদের মানে ডিলিট করতে হয় না কোনো একটা লিখে, এইটাও এক ধরনের আমি মনে করি স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার সাথে গণমাধ্যমকেও আরো ব্যাপকভাবে দায়িত্ববান হতে হবে। এই যে ঢালাও গ্রেফতার, ঢালাও জি, জনাব কাউসার মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি একটু আনন্দ কুটুম আপনার কাছে আসতে চাই। আমরা যে কথাগুলো বলছিলাম, এখানে সাংবাদিকদের নিয়ে কথা বলছিলেন, গণমাধ্যমের ভূমিকা অথবা গণমাধ্যমের বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা বলছিলেন জনাব কাউসার মাহমুদ। আমাদের যারা শিল্পী রয়েছেন, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, সোজা কথা যারা শিল্প জগতের সাথে জড়িত, আমরা দেখেছি যে গত 15-20 বছরে যদি বিশেষ করে দেখি আমরা, আসলে তারা মানে তাদের একটি বড় অংশ রাজনৈতিক ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখতে খুব বেশি আগ্রহী। তাদের আগ্রহ অনেক বেড়ে গেছে এবং তারা সক্রিয় রাজনীতিতেও আসতে চান। এটা যে কেউ আসতে পারেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে তার অবশ্যই অধিকার আছে সক্রিয় রাজনীতি করার। কিন্তু এখানে যে বিষয়টি, যে আমি আপনার কাছে জানতে চাবো যে শিল্পীদের যদি রাজনৈতিক ট্যাগ থাকে, হ্যাঁ, তাদের কি রাজনৈতিক ট্যাগ থাকাটা আসলে জরুরি? কারণ এক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায়? আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মূল ঘটনাটা হচ্ছে যে যে রাজনৈতিক, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি অলরেডি, যে শিল্পীরা কি আসলে ডিরেক্টলি তার রাজনীতি ক্লিয়ার করবে কিনা, বা তার রাজনৈতিক বয়ানটাকে তিনি ডিরেক্টলি দিবেন কিনা। কারণ শিল্পীর যে শিল্প উৎপাদন করে বা যে শিল্প নিয়ে তিনি কাজ করেন, তার মধ্যে দিয়ে তার রাজনীতি প্রকাশিত হবে। কিন্তু আমরা গত রেজিমে দেখেছি যে
অনেক শিল্পীরাই, অনেক ডিরেক্টর, অনেক নায়ক নায়িকা বা অনেক টেলিভিশন শিল্পীরা যারা রয়েছেন, ইনফ্যাক্ট যারা খেলাধুলাও করেন, তারা ক্রিকেটাররা, ফুটবলাররা, তারা সরাসরি রাজনীতিতে পার্টিসিপেট করেছেন। এবং এই রাজনীতিতে পার্টিসিপেট করার পেছনে আমাদের মনে আরেকটু গভীরভাবে দেখার প্রয়োজন রয়েছে, কারণ বাংলাদেশের টোটাল যে ইন্ডাস্ট্রির আবহাওয়া আমরা দেখতে পাই, সেই ইন্ডাস্ট্রিতে আসলে একজন মানুষের পক্ষে আসলে অনেক বেশি কাজ করা সম্ভব হয় না, বা তিনি যতটুকু কাজ করেন ততটুকু কাজ করে তার যে জীবন যাপন, লাইফ স্পেন্ড করার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন হয়, সেটা তিনি আসলে কাজ করে আর্ন করতে পারেন না। ফলে তাকে আরো অনেক কিছু করতে হয়। তারই একটা অংশ হিসাবে আপনি যদি দেখেন যে বেশ আগের রেজিমে সরকার, মানে প্রিভিয়াস সরকার, তার সকল ধরনের এন্ডোর্সমেন্টের জন্য, লাইক পদ্মা ব্রিজ এন্ডোর্সমেন্টের কথা বলেন আপনি, বা রেল এন্ডোর্সমেন্টের কথা বলেন, বা যে কোনো ধরনের প্রজেক্ট এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে তিনি এই নায়ক নায়িকা বা শিল্পীদেরকে নানানভাবে কাজে লাগিয়েছেন। তো শিল্পীরা টাকার বিনিময়ে যেমন ধরেন একটা প্রাইভেট প্রোডাক্ট, একটা চা বা একটা ধরেন পানির বোতল যেভাবে এন্ডোর্সমেন্ট করে বা প্রচার করে, ঠিক সেভাবেই সরকার এই উন্নয়ন প্রজেক্টগুলোকে তারা এন্ডোর্সমেন্ট করেছে, কারণ এইগুলো তার রুজি রুটির একটা খোরাক দিয়েছে। আর এর বাইরে তো কিছু থাকেই যারা আসলে সরাসরি রাজনীতিতে পার্টিসিপেট করতে চান, যারা রাজনীতিটা আসলে করতে চান, যার মধ্যে থেকে অনেককে আমরা পরবর্তী সংসদে দেখেছি, যারা সংসদে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের অবস্থান জানিয়েছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন অথবা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে আছেন, সেটা তিনি থাকতেই পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে, সংগঠনের সাথে একটি ভালো সুসম্পর্ক রাখা আর কি। আমি সেই জায়গায় বলছি যে একটা রাজনৈতিক ট্যাগ তাদের গায়ে লেগে থাকে, কিন্তু তারা কিন্তু আসলে রাজনৈতিক দলের হয়তো বা অংশ না, অথবা সক্রিয় কর্মী না, অথবা নেতা না, অথবা তিনি যে এমপি ইলেকশন করবেন বিষয়টা এরকমও না, কিন্তু তারা একটি রাজনৈতিক ট্যাগ লাগিয়ে রাখেন, যেমনটা আপনি বলছিলেন। তো ওইটাই যে বিশেষ সুবিধাগুলো আসলে কি পাওয়া যায়, কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়? এক ধরনের নেটওয়ার্ক কিন্তু এদের মধ্যে থাকেই। আপনি খেয়াল করবেন বাংলাদেশে বেশ কিছু পলিটিক্যাল নেটওয়ার্কিং রয়েছে আর কি, সবগুলো পলিটিক্যাল দলগুলোর মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যে বিদেশি দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসের মাধ্যমে এক ধরনের নেটওয়ার্কিং গড়ে ওঠে আর কি। স্বভাবত যেটা হয় যে যারা যে বর্গে থাকে বা যে পলিটিক্যাল গ্রুপের সাথে কানেকশন রাখে, তাদের মধ্যে এক ধরনের কাজের এক্সচেঞ্জ হয় আর কি, এক ধরনের কমিটমেন্ট থাকে। আর সরকারের ক্ষেত্রে যেটা হয় কি, গত সরকারের আমলে যেটা হয়েছে যে সরকার তো প্রচুর অডিও ভিজুয়ালের কাজ করেছে, তো এই অডিও ভিজুয়াল কাজগুলো পাওয়ার জন্য হলেও আপনাকে এক ধরনের কানেকশন বা নেটওয়ার্কিং রাখতে হতো। ফলে যেটা হয়েছে যে আপনি যদি পলিটিক্যাল রিলেশনশিপ রাখেন, সেই রিলেশনশিপের মধ্যে দিয়ে আপনি বেশ কিছু কাজ পাবেন, যে কাজগুলো রিলেশন না থাকলে আপনি আসলে পাবেন না। ফলে এই কাজ পাওয়ার জন্যই হোক বা সত্যিকার অর্থে পলিটিক্যালি তিনি ওইটাই বিশ্বাস করে হোক, তিনি আসলে রিলেশন রাখে। এখানে আরো একটা কথা বলার রয়েছে যে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা আসলে সরাসরি পলিটিক্যাল কাজ করতে চান না বা পলিটিক্সের সাথে যুক্ত হতে চান না। মানে আমি পার্সোনালি চিনি, এরকম অনেককেই চিনি যারা সরাসরি আমাকেই বলেছেন যে দেখেন যে সরাসরি মানে সমর্থক হওয়া আর সরাসরি কর্মী হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এরকম অনেক ডিরেক্টর বা প্রডিউসার বা ফিল্ম আর্টিস্টদেরকে আমি চিনি যারা এটা বলেছে যে আওয়ামী লীগের সমর্থক হয়তো আমি, কিন্তু আওয়ামী লীগের সরাসরি কর্মী হতে আমি চাই না, কারণ সেটা আমার নীতিগত সিদ্ধান্তের সঙ্গে যায় না আর কি। ফলে সেই জায়গা থেকে তিনি হয়তো ওটা করতে চান না, কিন্তু তার উপর এক ধরনের প্রেশার আছে যে তাকে এইটা এন্ডোর্স করতে হবে। তিনি যদি এটা এন্ডোর্স করেন তাহলে এইটা অনেক গণমানুষের কাছে পৌঁছাবে, অনেক মানুষ এটা দেখতে পারবে আর কি। সো এই ধরনের একটা চাপের মধ্যেও কিন্তু শিল্পীরা ছিলেন বা থাকতে হয় শিল্পীদের। জি জি, আনন্দ গুরু, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সাথে আলোচনা করব, আমাকে একটু ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা আলোচনা চালিয়ে যাব। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন দুজন অতিথি, কাউসার মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা, এবং আছেন আনন্দ কুটুম, তিনি একজন চলচ্চিত্র কর্মী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আনন্দ কুটুম, আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে শিল্পীদের বিষয়টি এবং তাদের রাজনৈতিক ট্যাগ, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একটি বিষয়, এবং এখনো পর্যন্ত যেটি নিয়ে খুব আলোচনা চলছে, আমি একটু আপনার সামনে তথ্যটি দেই, আপনি জানেন নিশ্চয়ই। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, এবং এখনও আমরা বিভিন্ন সময় দেখতে পারি বিভিন্ন স্ক্রিনশট সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায় যে একজন অভিনেত্রী পরামর্শ দিচ্ছেন যে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অথবা আমরা যেটা জানতে পারছি যে এই গ্রুপে 160 জনের মতো সদস্য রয়েছেন, এবং যে এই স্ক্রিনশট ফাঁস হওয়ার পরে কিন্তু এই গ্রুপের সাথে যারা আছেন তাদের নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা, অনেকে
তাদের ব্যক্তিগত ক্ষোভ ঘৃণা প্রকাশ করছেন। অনেকে আবার এই গ্রুপে যারা ছিলেন তারা বলছেন যে তারা এই গ্রুপের সাথে এই আলোচনার সাথে জড়িত না, আবার একদম চুপচাপ আছেন। এই গ্রুপটি সম্পর্কে কি আসলে আপনার জানা আছে? সামাজিক মাধ্যমে শিল্পীদের নানা গ্রুপ থাকতেই পারে, নানা অ্যাক্টিভিটিস থাকতেই পারে, এরকম আরও অনেক গ্রুপও থাকতে পারে, কিন্তু এই গ্রুপটি আসলে এমন কি এখানে আলোচনা হলো অথবা এখানে কি কার্যক্রম তারা করতেন যার জন্য আসলে এই স্ক্রিনশট যেগুলো বের হয়েছে এরপরে এত আলোচনা সমালোচনা হচ্ছে? আচ্ছা, এই গ্রুপটা হচ্ছে আমিও জানতে পেরেছি এই গ্রুপটা সম্পর্কে প্রিভিয়াস সরকার পতনের পরে আর কি, 5ই আগস্টের পরে আর কি, এটা যখন ছড়িয়ে পড়ে সেখানে নানান ধরনের স্ক্রিনশট চলে আসে, প্রায় 150-র মতো স্ক্রিনশট লিক হয়েছে এবং সেখানে নানান ধরনের ইনফরমেশন শেয়ার হচ্ছে। এরা মূলত মানে এই স্ক্রিনশট গুলো দেখার পর আমার যেটা মনে হচ্ছে এই গ্রুপটা মূলত ছিল যন্ত্র মন্তর ঘরের মতো আর কি। আপনারা যারা হিরো রাজার দেশে দেখেছেন তারা দেখবেন যন্ত্র মন্তর ঘর বলে একটা ঘর আছে যেখানে গিয়ে মানুষের ব্রেন ওয়াশ করা হয় আর কি। সো শিল্পীরা তো সবসময় এক ধরনের ইনফ্লুয়েন্সিং পাওয়ার ক্রিয়েট করে বা তারা এক ধরনের ইনফ্লুয়েন্স রাখে সোসাইটির মধ্যে, তারা নানানভাবে মানুষদেরকে মোটিভেট করতে পারে। তো তারা বেসিক্যালি হচ্ছে এই গ্রুপের মাধ্যমেই চেষ্টা করছিলেন যে মানে এটা সবসময় করে এসেছেন তারা, যে তারা তাদের বক্তব্য রাখবেন এবং মানুষের মনোযোগ ডাইভার্ট করবেন এবং তারা একটা ন্যারেটিভ দাঁড় করাবেন যে ন্যারেটিভ মানুষ বিশ্বাস করবে, সেরকম একটা চিন্তা তাদের ছিল। এর বাইরে যেটা সবচেয়ে ভয়ানক লেগেছে, মানে এর আগে পর্যন্ত হয়তো এটাই ছিল, কিন্তু এবারের স্ক্রিনশট গুলোর মধ্যে যেমন বলা হয়েছে গরম পানি ঢেলে দিতে বা এরকম নানান ধরনের শব্দ আমরা দেখেছি আর কি। এই যে ধরেন কোন একটি রাজনৈতিক দলের ফরওয়ার্ডিং ফোর্স হিসাবে কাজ করছে এবং সেখানে এক ধরনের কি বলবো যে তারা ফিজিক্যালি অ্যাবিউজ করার মতো কথা বলছেন, মানে যেটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। মানুষকে ইনফ্লুয়েন্স করা এক জিনিস এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আরেকটি ভিন্ন জিনিস। তো আমার কাছে মনে হচ্ছে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে বা করার এক ধরনের চেষ্টা চলেছে, তো যারা এর সঙ্গে সরাসরি যুক্ত ছিল তাদেরকে এক ধরনের আওতা মানে আইনের আওতায় আনা উচিত। জি, এবং আমি যেটি দেখেছি সামাজিক মাধ্যমে আপনার ফেসবুকে এবং বেশ কিছু শিল্পীর ফেসবুকেও যে আপনার স্ক্রিনশটও সেই গ্রুপে দেয়া হয়েছে এরকম একটি বিষয়, তো এই ঘটনাটা একটু বলবেন আমাদের সংক্ষেপে? আচ্ছা, সংক্ষেপে সেটা হচ্ছে যে আমি তো আমার ফেসবুকে আমার নিজস্ব ওপিনিয়ন রেখেই থাকি এবং আমি সবসময় আমার দেশের জনগণের সঙ্গে সবসময় একাত্মতা বোধ করব, মানে যে কোনো পরিস্থিতিতে আমি আমার দেশের জনগণের সঙ্গে থাকবো। তো আমি যখন দেখলাম যে আমাদের দেশের তরুণদের উপর এরকম অত্যাচার চলছে এবং অ্যাটাক চলছে, তো স্বভাবতই হচ্ছে 18 তারিখের পর থেকে আমি বিভিন্ন জিনিস লেখালেখি শুরু করেছি এবং যে সবকিছু আসলে ডিরেক্টলি লেখা যায় না, একটু ইঙ্গিতে লেখার প্রয়োজনও পড়ে কখনো কখনো। সো আমি আমার মতো করে আমার লেখাগুলো দিচ্ছিলাম। আমার প্রায় 2 থেকে 3টি লেখা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়েছিলেন এবং স্ক্রিনশট নিয়ে হচ্ছে দিয়েছিলেন। সো এই স্ক্রিনশট নেওয়ার মধ্য দিয়ে তারা যে আমাকে ওখানটা লিস্টও করা হচ্ছিল যতদূর শুনেছি, যে কারা কারা সরকারের বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদেরকে লিস্ট করা হয়েছে। সম্ভবত আমার স্ক্রিনশট যেহেতু ওখানে দেওয়া হয়েছে, আমাকেও একটা এই ধরনের লিস্টে রাখা হয়েছে বা ভবিষ্যতে হয়তো এটার এক কোনো ব্যবস্থা হয়তো তারা নিবেন আর কি। জি, আমি একটি চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রসঙ্গে যেতে চাই। আমি কুটুম আপনাকে দিয়ে শুরু করব, আপনি একটু ছোট করে বিষয়টি যদি আমাকে বলেন এবং পরবর্তীতে একই বিষয়ে আমি জনাব কাউসার মাহমুদের কাছে যাব। সেটি হচ্ছে যে চলচ্চিত্রের যে সেন্সর বোর্ড নিয়ে কিছুক্ষণ আগে বলছিলাম, আজকে আমাদের যে তথ্য উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে সেন্সর শব্দটি আসলে আর থাকছে না, আগামীতে সার্টিফিকেশন বোর্ড হবে এমনই একটা ঘোষণা এসেছে। এবং সার্টিফিকেশন বোর্ড যদি হয়, যদি সেন্সর বোর্ড না থাকে, আসলে এই ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাতা অথবা অভিনয় শিল্পীদের সুবিধাটা কোথায়, আর সেন্সর বোর্ড যদি থাকে সেক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায়? আচ্ছা, ভেরি গুড। মানে আমি এটা নিয়ে কথা বলতেই চাই। সেন্সর বোর্ড জি, আনন্দকুটু আপনার কাছে আমরা ফিরবো একটু। জি, সাউন্ডে মনে হয় সমস্যা হচ্ছে, আমরা আপনার কাছে ফিরবো। জি, জনাব কাউসার মাহমুদ, যেমনটা বলছিলাম সেন্সর বোর্ড নিয়ে, এই বিষয়ে যদি আপনি বলতেন। সেন্সর বোর্ডের আসলে কেন দরকার বা সেন্সর বোর্ড করার জন্য তো আসলে এই আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। কারণ এই যে যাদেরকে সেন্সর বোর্ডের মানে সদস্য করার জন্য মনোনীত করা হয়েছে, এরা সেন্সর বোর্ড করার জন্য আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়নি বা তারা ছাত্র জনতার পাশে দাঁড়ায়নি। পৃথিবীতে এই সেন্সর বোর্ডের ধারণাটা কিন্তু পাল্টেছে। এখন যে পদ্ধতিতে যাচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেশন এবং গ্রেডিং সিস্টেম। আপনার একটা গ্রেডিং সিস্টেম থাকে যে এই ছবিটা হচ্ছে অ্যাকশন, এই ছবিটা হচ্ছে
সোশ্যাল, এখানে হচ্ছে যে একটা বয়স সীমা থাকে, অ্যাডাল্ট দিয়ে দেওয়া থাকে। এই গ্রেডিং সিস্টেম এটা চালু হতে পারে, তাহলে যেটা হচ্ছে যে একটা মানুষ নানান রকম বৈচিত্র্যের চিন্তা করবে, নানান রকম বৈচিত্র্যের চলচ্চিত্র তৈরি করবে, তখন একটা বিষয়ে থাকবে না। আর সেন্সর বোর্ড বলতে যে বিষয়গুলো থাকে, আমরা গেল 15-16 বছরে এই যে স্বৈরাচারী সরকারের সময় আমরা দেখেছি যে একটা পুলিশের ক্যারেক্টার ঠিক মতো আনা যেত না, একটা রাজনীতিবিদের ক্যারেক্টার ঠিক মতো আনা যেত না, সমাজে যে দুর্নীতিগ্রস্ত কোনো চরিত্র সেটাও ঠিক মতো আনা যেত না, কিংবা যদি কোনো ভিন্ন মত বিষয়ে কোনো একটা চলচ্চিত্র নির্মাণ হতো কিংবা কোনো একটা সিরিজ নির্মাণ হতো, সেটিতেও নানান রকম বিধিনিষেধ আমরা দেখতাম। সেরকম আমাদের অনেক ভুরি ভুরি মানে উদাহরণ আছে, সেটি আর এখন এখানে বিস্তারিত বলার দরকার নেই। এবং এই সোকল সেন্সর বোর্ডের কারণেই কিন্তু, এই আরোপিত সেন্সর বোর্ডের কারণেই কিন্তু অনেক চলচ্চিত্রও কিন্তু আপনার ছাড়পত্র পায়নি, যেটি আমরা আশা করছি যে মানে এবার অন্তত ছাড়পত্র পারবে। তো এই সেন্সর বোর্ড বলতে যে বিষয়টা মানে আছে, যে ধারণাটা আছে, সেটি আসলে পাল্টে সার্টিফিকেশন এবং গ্রেডিং সিস্টেম যদি করে, যেগুলো পার্শ্ববর্তী দেশে করেছে এবং অন্যান্য দেশেও করেছে, তাহলে যেটি হচ্ছে একজন চিন্তাশীল মানুষ, একজন মানে নির্মাতা তার স্বাধীনভাবে তার নির্মাণটা করতে পারবে, এখানে কোন রকমের চিন্তার অব্লিগেশন থাকবে না। এবং এই বিষয়ে শুধুমাত্র নীতিমালা থাকলে হবে না, এই বিষয়ে এটা প্রায়োগিক জায়গাটাও আমরা দেখতে চাই সামনে যে চলচ্চিত্রগুলো আসবে। আমার মনে হয় যে কুটুম কিছু যোগ করতে পারে। জি আনন্দ কুটুম, জি যে বিষয়টা বলছিলাম যে সেন্সর বোর্ডের যে বিষয়টি আপনার কাছে প্রস্তুতি রেখেছিলাম, জনাব কাউসার আহমদ বলছিলেন আপনি এর সাথে কিছু যোগ করতে চান কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি বোর্ডকে সেন্সর বোর্ড বা সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডিং বোর্ড আপনি যে নামেই ডাকেন না কেন, আসলে এর কার্যকারিতা কি বা এরা আসলে কিভাবে কাজ করে, কি নীতির ভিত্তিতে বা কি আইনের ভিত্তিতে কাজ করে, এই জিনিসগুলো বোঝা খুব জরুরি। যতদূর আমি বুঝতে পেরেছি সার্টিফিকেশন আইনগুলো সম্পর্কে দেখে, যেগুলো সরকার আগে প্রিভিয়াসলি আমাদেরকে জানিয়েছিল, সেন্সর বোর্ডের যে আইনগুলো ছিল সেই আইনগুলোকেই আসলে সার্টিফিকেশনের মধ্যে ঢুকানো হয়েছে, দুই একটা রদবদল করা হয়েছে। সুতরাং আপনি বোর্ডের নাম যাই দেন না কেন, আসলে কার্যক্রম যদি একই রকম হয়, যে কিছু মানুষ বসে আপনার সিনেমাটাকে এখান থেকে কাটতে বলবে, ওখান থেকে বাদ দিতে বলবে, আগে হয়তো সিনেমাটা বন্ধ করার সুযোগ ছিল, এখন হয়তো সিনেমাটা বন্ধ করার সুযোগ থাকবে না, বাট আপনাকে কেটে কেটে এটাকে আলাদা করতে বলবে। তো আলটিমেটলি আগে যা ছিল পরবর্তীতে আসলে তাই হওয়ার পসিবিলিটি আছে। বাট আজকে যেহেতু উপদেষ্টা সাহেব বলেছেন যে কিছু এই সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসে এর কিছু আইনের পরিবর্তন আনতে হবে, তারপর আমরা এই সার্টিফিকেশনটা শুরু করব। তো আমার মনে হয় সবাই এখানে যারা আছেন, যতগুলো স্টেক আছেন, তারা সবাই বসে যদি একটা পরামর্শ দেন সরকারকে, দেন সরকার এটাকে যদি সত্যিকার অর্থে পজিটিভলি নেয় এবং সেভাবে যদি তিনি কাজ করেন, আমার মনে হয় যে একটা বেটার কিছু হতে পারে আর কি। জি আনন্দ কুটুম, আরেকটি বিষয় যেটি নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে চলচ্চিত্র নির্মাণে যে সরকারি অনুদান দেয়া হয়, এই অনুদান নিয়ে শিল্পীদের মাঝে সাধারণ মানুষের মধ্যেও এগুলো নিয়ে আমরা আলোচনা শুনি যে নানা প্রশ্ন উঠে যে অমুককে কেন দেয়া হলো, অথবা যে পরিমাণ অর্থ দেওয়া হলো, অথবা সেই অর্থ কিভাবে ব্যয় করা হলো, অথবা চলচ্চিত্রটা কি পরবর্তীতে নির্মাণ করা হলো কিনা। এবং এই যে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যে সরকারি অনুদানের বিষয়টি, এই জায়গাটাতে পেশাদারিত্ব থেকে এই জায়গাতেও কি আসলে রাজনৈতিক সহযোগিতা বা রাজনৈতিক ব্যক্তিদের পছন্দের যে বিষয়টি, এই বিষয়টি প্রাধান্য পায়, এই বিষয়টি আমাদের একটু বলবেন? হ্যাঁ, এখানে রাজনৈতিক পছন্দ অপছন্দের ব্যাপার তো থাকেই, তবে মেজরিটি পার্সেন্ট রাজনীতিতে পেলেও কিছু দুই একটা সিনেমা অবশ্যই থাকে যেগুলো ভালো হয় আর কি। আবার রাজনৈতিক লবিং এর মাধ্যমে যারা সিনেমাগুলো পান তারাও যে সবাই খারাপ বানান ব্যাপারটা এরকম নয়। তবে যে রাজনৈতিক মানে হিসাব নিকাশের মধ্যে দিয়েই দেন আর যেভাবেই দেন না কেন, আসলে যে অর্থটুকু দেওয়া হয় সেই অর্থটুকু খুবই অপ্রতুল। আবার এর মধ্যে আরেক দল আছেন যে অর্থটুকু দেওয়া হয় সেটাই ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারে না বা ব্যবহার করে না, ওর হয়তো 10 ভাগের 1 ভাগ দিয়ে সিনেমা বানান আর কি। সো এখানে আসলে উভয় দিকেরই আসলে আমি বলবো যে নেগেটিভ সাইড রয়েছে। সরকারকেও আরো বেশি পজিটিভ হতে হবে, আর যারাই মানে অনুদানটা নেবেন তাদেরকে অনেক বেশি এগিয়ে আসতে হবে। বাট কিছুদিন আগে আমরা একটা মিটিং এ ছিলাম, যে মিটিং এ সলিমুল্লাহ খান স্যার ছিলেন। সলিমুল্লাহ খান বলেছেন যে কথাটা, যে অনুদান দিয়ে আসলে কোনোভাবেই আপনি কোনো কিছুকে বাঁচিয়ে তুলতে পারবেন না আর কি। অনুদান হচ্ছে একটা লাইফ সাপোর্টের মতো ব্যাপার, বাট এর বাইরে আপনাকে যদি ফুল ফেজে দৌড়াতে হয় তাহলে আপনাকে নিজে অর্থ সংস্থান করতে হবে আর কি। তো আমিও ঠিক এটাই মনে করি যে শুধুমাত্র অনুদান দিয়ে বাংলাদেশের সিনেমা আসলে বাঁচানো সম্ভব না। এর জন্য আসলে
ফান্ডের প্রয়োজন রয়েছে, যারা যে ব্যবসায়ীরা যেখানে ইনভেস্ট করতে চায়, লগ্নিকারীরা ইনভেস্ট করতে চায়, সেই জায়গাগুলো নিয়ে সরকারের কাজ করার সুযোগ রয়েছে, তাহলে সরকারের উপরে চাপ কমবে। আমি একটা জিনিস অ্যাড করি, যেমন আজকে সকালে আমার একজনের সাথে কথা হচ্ছিলেন, যিনি ইউএসএ তে থাকেন আর কি। তিনি একজন প্রডিউসার, তিনি বাংলাদেশে ইনভেস্ট করতে চান এবং বাংলাদেশে তা অর্থলগ্নি করতে চান সিনেমার ক্ষেত্রে। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশে যে কোনো মানে বাইরে থেকে যখন টাকা আনা হয় সিনেমার জন্য, তখন 20% সরকারকে দিয়ে দিতে হয় আর কি। তো ধরেন বাংলাদেশের মধ্যে বাইরে থেকে কেউ একজন ইনভেস্ট করবেন, সেখান থেকে 20% যদি সরকারকেই দিয়ে দিতে হয় ট্যাক্স আকারে, আবার তো এখান থেকে প্রফিট করার পর যে টাকাটা ফেরত নিয়ে যাবেন, সেখান থেকে আবার সরকারকে তাকে ট্যাক্স দিতে হবে, যে ডাবল ট্যাক্সের ব্যাপার রয়েছে। তো এইটা আসলে বাইরের ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আর কি। সেক্ষেত্রে সরকার যেটা করতে পারে, ইনফ্যাক্ট মানে ইন্ডিয়াতেও যেটা হয় আর কি, যে আপনি যদি বিদেশ 1 কোটি টাকা বাংলাদেশে 1 কোটি টাকা যদি আপনি বাইরে থেকে ইন্ডিয়াতে ঢোকান আর কি, সিনেমা পারপাস মানে সিনেমাতে ইনভেস্ট করার জন্য, তাহলে সরকার আপনাকে 40 লাখ টাকা এক্সট্রা আপনাকে সরকার দেবে আর কি, মানে 40% হচ্ছে আপনাকে ওয়েভার দেবে আর কি। তো যেখানে সরকার ট্যাক্স কাটছে না, উল্টো আরো ওয়েভার দিচ্ছে, সেখানে বাংলাদেশে ট্যাক্স কাটছে। তো এই যে ধরেন 60% ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের। সুতরাং যে কোনো ইনভেস্টরই বাংলাদেশে ইনভেস্ট করা থেকে ইন্ডিয়াতে ইনভেস্ট করাটাকে বেশি সেফ মনে করবে আর কি। তো এই জায়গায় সরকারের কাজ করার সুযোগ রয়েছে। জি কুটুম, আপনাকে ধন্যবাদ। কাসর মাহমুদ, আপনার কাছে একই বিষয়টি একটু কথা বলতে চাই, যেটি হচ্ছে যে এই যে সরকারি অনুদানের যে চলচ্চিত্রের বিষয়টি, এই বিষয়টি নিয়ে যেগুলো বলছিলাম যে রাজনৈতিক সহযোগিতা অথবা পছন্দ অপছন্দের বিষয়টি, আরেকটি বিষয়ে কুটুম যেরকম বলছিলেন যে ব্যক্তিগত বিনিয়োগের যে বিষয়টি, বিগত বহু বছর ধরে আমরা শুনছি যে কিছু লোক অথবা অনেকেই নাকি এই চলচ্চিত্র সেক্টরে অথবা মিডিয়া গণমাধ্যমে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করছেন। এটা আসলে কিভাবে করা হয়, অথবা বিষয়টা যদি আমাদের একটু বলতেন। কিছু জিনিস আসলে কুটুম ভালোই বলেছে, সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশে যে চলচ্চিত্রের বিকাশের পিছনে তাদের যে নীতিমালা, সেটি আসলে এক ধরনের কাজ করছে। আর অনুদানের যে বিষয়টি হচ্ছে যে হ্যাঁ, অনুদানে এক ধরনের দলীয় প্রাধান্য থাকে, দলীয় স্বজনপ্রীতি থাকে, কিন্তু সেগুলোর ফাঁকফোকর বেরিয়ে আমরা বেশ কিছু ভালো চলচ্চিত্র আমরা দেখেছি, বাট সেটি খুব সামান্য, সেটি খুব একটা উল্লেখযোগ্য না। এরকম অনেকে আছেন যারা অনুদানের টাকা দিয়ে নির্ধারিত সময়ে ছবিটি শেষ করতে পারেননি, এবং আমাদের মধ্যে এখনো নির্মাতাদের মধ্যে ডেডলাইন ওরিয়েন্টেড যে বিষয়টা থাকে, যে একটা অনুদানের টাকা আসলে এটাকে একটা স্ট্রাকচারড ওয়েতে খরচ করা এবং এটি একটা ডেডলাইন মেনটেন করে করা, এবং ডিস্ট্রিবিউশনের একটা বড় সমস্যা থাকে। তো সেটি তো আছেই, সেটি তো মানে একটা পলিটিক্যাল সরকার যখন থাকে তখন তাদের কিছু পরিচিত স্বজন থাকেন, তাদের পছন্দের কিছু মানুষজন থাকে, সেখানে তো সেটা থাকেই। কিন্তু আমার যে বিষয়টা হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশে এই যে যারা ইন্ডিপেন্ডেন্ট নির্মাতা, যারা নতুন নির্মাতা হিসেবে যাদেরকে আনা হয়, তাদেরকে নানান রকম ভাবে প্যাট্রোনাইজিং করা হয়। আমরা যদি খুব উজ্জ্বল দৃষ্টান্ত দেই, আমরা ইরানের চলচ্চিত্র এই প্রসারের পিছনে ইরানের অনেকগুলো সামাজিক সংস্থা, রাষ্ট্র তো আছেই, তাদেরও পৃষ্ঠপোষকতা কিন্তু আমরা জানি যে ইরানে অনেক রকমের কালচারাল অর্গানাইজেশন আছে, যারা কর্পোরেট অর্গানাইজেশন আছে, সোশ্যাল অর্গানাইজেশন আছে, ইভেন কি কোরআন একাডেমির মতো যেসব প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু চলচ্চিত্রে আর কি পৃষ্ঠপোষকতা করে। তো সেইখানে চলচ্চিত্র সম্পর্কে তাদের যে ধারণাটা, সেটা খুবই উচ্চ, একটা খুবই উচ্চ মার্গীয় ধারণাটাকে তারা পোষণ করে, লালন করে এবং সেটা পৃষ্ঠপোষকতা করে। আমাদের দেশেও কেন জানি মনে হয় আমরা যারা চলচ্চিত্র নির্মাতা যারা আছেন এবং যারা চলচ্চিত্র প্রযোজনার সাথে, পেশাদার প্রযোজনার কথা বলছি, বিনিয়োগ না, তারা যারা আছেন তাদের সাথে যারা বিনিয়োগকারী, কর্পোরেট বিনিয়োগকারী বা বিভিন্ন সংস্থা যারা আছেন, তাদের একটা বিশাল বড় দূরত্ব আছে। তারা হয়তো বিষয়টাকে বোঝাতে পারেননি, কিংবা এই বিনিয়োগকৃত অর্থ তারা যাতে মানে নিয়ম মাফিক ফেরত পাবেন বা এই নিশ্চয়তাটা মানে দেয়ার, এখানে আমার মনে হয় যে এখনো বিষয়গুলো হয় নাই। কিংবা ক্রাউড ফান্ডিং এর যে কনসেপ্টটা, যেটা অন্যান্য দেশে আছে, যে একটা বেশ কয়েকটা গোষ্ঠী মিলে তারপরে একটা চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা দেয়, সেই কনসেপ্টগুলো আমাদের এখানে ঠিকমতো গ্রো করেনি। এটা নিয়ে সেমিনার হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, ফেয়ার হতে পারে, এবং এটা একদিনে হবে না যে আজকে আমি করলাম তারপর এটা হয়ে যাবে। ক্রমাগত এই ধারণাটা, এই বিষয়গুলো আসলে চালিয়ে যেতে পারবে যারা চলচ্চিত্র কর্মী যারা আছেন, যারা ভাবছেন এবং যারা ভবিষ্যতের বিনিয়োগকারী আছেন, যারা
তারাও কিন্তু এই বিষয়ে আসতে পারে। যেমন আমরা ওটিটির ক্ষেত্রে যেটা দেখছি যে এখানে কিছুটা আপনার কি বলে যে একদম এক ধরনের মানে বিভিন্ন সংস্থা বা 2-3টা প্রতিষ্ঠান, প্রযোজনা প্রতিষ্ঠান মিলে আমরা এই চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি একটা আমরা উদাহরণ কিন্তু দেখি। সেটি আসলে কি বলে যে অনুদানের ক্ষেত্রেও সেটি হওয়া জরুরি, কিংবা স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও সেটা হওয়া জরুরি। আর অনুদান কিন্তু এক ধরনের ফিডিং, এইটার পাশাপাশি আসলে কমার্শিয়ালি সাকসেসফুল ফিল্ম এবং আমাদের যে প্রেক্ষাগৃহর যে উন্নয়ন এবং তাদের যে অংশগ্রহণ সেটিও আসলে জরুরি। সব মিলিয়ে খালি চলচ্চিত্র বানালে তো হবে না, এটির পরিবেশনাটাও জরুরি। তো সম্মিলিতভাবে জি আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমাদের হাতে খুব অল্প সময় রয়েছে। আমি খুব সংক্ষেপে 1 মিনিটে আপনার কাছ থেকে জাস্ট একটি প্রশ্নের উত্তর একটু জানতে চাই সহজভাবে, অথবা আপনার মতামত। সেটি হচ্ছে যে আমরা যদি দেখি বাংলাদেশের ইতিহাস, যে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে 90 এরশাদ সরকার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে শিল্পীদের একরকমের সক্রিয় ভূমিকা ছিল, এবং পরবর্তীতেও সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও শিল্পীদের ভূমিকা ছিল, সাংবাদিক শিল্পী সবারই ভূমিকা ছিল। বর্তমানে এখন যে পরিস্থিতি বাংলাদেশের, এখানে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে শিল্পীরা কি ভূমিকা পালন করতে পারেন? স্বাধিকার আন্দোলনে শিল্পীদের অসামান্য ভূমিকা আছে। আমরা যদি সেই 52 থেকে আমরা যদি 71 পর্যন্ত দেখি, ইভেন আমরা যদি 90-এর আন্দোলনও দেখি, তাহলে শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্রকর্মী, সঙ্গীত রচয়িতা, গীতিকার সবার মানে একটা অসামান্য ভূমিকা আছে। এখন আপনাকে আসলে ভাবতে হবে যে আপনি কি ক্ষমতাসীনের পক্ষে থাকবেন, আপনি কি স্বৈরাচারের পক্ষে থাকবেন, তাদের গুণকীর্তন করবেন, নাকি আপনি মানুষের কথা বলবেন। আপনি যেহেতু শিল্পী, যদি আপনি নিজেকে ক্লেম করেন যে আপনি শিল্পী, তাহলে সেই সাথে আপনার কিছুটা দায়ও আছে। এই দায়টা কিসের প্রতি? দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। যেটি আমরা 90-এর আন্দোলনেও কিন্তু আমরা দেখেছিলাম যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিল্পীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের কিন্তু একটাই দাবি ছিল, সেটি হচ্ছে যে মানুষের মুক্তি। তো এই যে মানুষের মুক্তির জন্য যে আন্দোলনটা স্বাধীনতার আগে আমরা ক্রমশ ফিকে হতে হতে একটি দলের মুক্তি হয়ে যাচ্ছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মুক্তি হয়ে যাচ্ছে, মানুষের যে মুক্তি সেটি কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে। মানুষের যে আর্তনাদ সেটি আসলে শিল্পীদের কণ্ঠে ধারণ হচ্ছে না, তাদের গানে ধারণ হচ্ছে না, চলচ্চিত্র ধারণ হচ্ছে না। এটি এক ধরনের সংকট। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক লেজুর ভিত্তি থাকবেই, রাজনৈতিক সমর্থনও থাকবেই, সেটির কোনো দোষের কিছু না। আপনি যে কোনো একটা দল সমর্থন করতেই পারেন, কিন্তু আসলে এই সমর্থন করতে গিয়ে আপনার যে বিবেক, আপনার যে বিবেচনা এবং মানুষের যে হাহাকার, সেটির আসলে পক্ষে থাকলেন নাকি আসলে সেটির বিরুদ্ধে গেলেন, এই দায়টি আপনাকে নিতে হবে। জি জি কাসর আহমদ, মূলত আপনি যেটি বলতে চাচ্ছেন যে আগে আসলে শিল্পী হিসেবে নিজের যে বিবেচনা, বিবেক এবং সাধারণ মানুষের জন্য, দর্শক শ্রোতার জন্য যা করণীয় সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে। সমর্থন তো প্রত্যেকের থাকতেই পারে, অথবা রাজনৈতিক যোগাযোগ তারা রাখতেই পারেন, সেটি ভিন্ন বিষয়। আনন্দ কুটুম, একই বিষয়, কিন্তু আমি এখানে যে বিষয়টি আপনাকে একটু যোগ করতে চাই, আপনি ছোট্ট করে যদি 1 মিনিট আমাকে বলেন যে এই যে তারা বলছি যে আমরা ইতিবাচক পরিবর্তনের জন্য শিল্পীরা ভূমিকা রাখবেন, কিভাবে রাখবেন? তাদের মধ্যে কি ঐক্য আছে? তাদের মধ্যে এত এত সংগঠন, এত এত মত, রাজনৈতিক মত, আদর্শগত মত, নানা রকম বিষয়, কিভাবে করবেন আসলে তাহলে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের জন্য, আমাদের সোসাইটির, এবং আমার মনে হয় এখন বর্তমান সময়ের সবচেয়ে বড় আনফরচুনেট যে আমাদের এখানে অনেক শিল্পী আছেন, সবাই হয়তো উদ্দেশ্যগতভাবে সৎ, কিন্তু সবাই আসলে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারছে না, সবাই আসলে এক বিষয়ের সাথে একমত হতে পারছে না। এর মধ্যে একটা অন্যতম বিষয় রয়েছে যে মানুষ তো ওভারনাইট বদলে যাবে না, সরকার বদলে গেলে তো আসলে মানুষ বদলে যাবে না আর কি, হয়তো মানুষ বদলানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে বাংলাদেশে এখন বেশ কিছু গ্রুপ কাজ করছে, বেশ কিছু গ্রুপ মানে ব্যক্তিরা যারা গ্রুপ হয়ে হয়ে কাজ করছে। আগে এক্সিস্টিং কিছু সংগঠন তো আগেই ছিল, তো প্রত্যেকে আসলে চাচ্ছে একটা রিফর্ম হোক, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপগুলোর মধ্যে নেতৃত্ব নেওয়া নিয়ে এক ধরনের ফাইটিং রয়েছে। ইনফ্যাক্ট মানে ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোর মধ্যে আসলে ব্যক্তিগত এই ফাইটগুলো রয়েছে যে কে আসলে এই নেতৃত্বটা নিবেন আর কি, কে নেতৃত্ব দিবেন আর কি। কারণ আমরা প্রিভিয়াসলি দেখেছি নেতারা এক ধরনের
ফ্যাসিলিটি, মানে এক ধরনের ফ্যাসিলিটি পান, সরকারের সঙ্গে বসার সুযোগ পান বা সরকার তাদেরকে ডাকেন এবং তাদের সাথে এক ধরনের যোগাযোগ হয়। সো ফলেই কেউই আসলে তার নেতৃত্ব দেওয়ার যে মানে কি বলবো যে পাওয়ার বা সুযোগ, এটাকে আসলে হাতছাড়া করতে যাচ্ছে না। এইটা যতক্ষণ পর্যন্ত হাতছাড়া কেউ করবে না, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা যত প্রকার ইনিশিয়েটিভ নিই না কেন, সামগ্রিকভাবে সেটা আসলে কখনো কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে না। ইনফ্যাক্ট আমি একটু যুক্তই করতে চাই আর কি, যে সাম্প্রতিক চলচ্চিত্র রোডম্যাপ 2024 নামে একটি গ্রুপ অলরেডি করা হয়েছে। সেই গ্রুপের মধ্যেই প্রথম দিকে সবাই খুব চেষ্টা করছিল একসাথে কাজ করার জন্য, কিন্তু কিছুদিন যাবতই হচ্ছে কুটুম, জি আনন্দ কুটুম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় একদম শেষ। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। জনাব কাউসার মাহমুদ এবং আনন্দ কুটুম, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।